16 বছর পর কারামুক্ত 168 বিডিআর সদস্য। জেল গেটে আবেগ মাখা পরিবেশ, পরাধীনতার শৃঙ্খল মুক্তির আনন্দ। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল। নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনকালীন সময়ে। পাচার অর্থ ফেরাতে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের সহায়তা চাইলেন ডক্টর ইউনূস। ফেব্রুয়ারিতেই জুলাই অভ্যুত্থানে সহিংসতার প্রতিবেদন। এবং ৩৫ বছর ধরে অচল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। 14 বছরেও গঠিত হয়নি বরিশালে। জুনের মধ্যে নির্বাচন দিতে চায় চবি প্রশাসন। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুভা বিনতে তাহের। এবার বিস্তারিত। দীর্ঘ 16 বছর পর কারাগার থেকে আজ মুক্তি পেলেন বিস্ফোরক মামলায় জামিন পাওয়া বিডিআরের 168 সদস্য। এদিন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মোট 41, কাশিমপুর 1 থেকে 26, কাশিমপুর 2 থেকে 89 জন, কাশিমপুর হাই সিকিউরিটি থেকে 12 জনকে মুক্তি দেওয়া হয়। এ সময় কারাগারের সামনে স্বজনদের হাসি কান্না আর আনন্দের সৃষ্টি হয় আবেগ মাখা পরিবেশ। আরো জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। বিডিআর বিস্ফোরক মামলার 168 আসামির জামিননামা বুধবার কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারে পাঠানো হয়। যাচাই বাছাই শেষে অন্য মামলায় আটকাদেশ না থাকায় বন্দীদেরকে জামিনে মুক্তি দেওয়া হয়। ফেসিস আওয়ামী লীগ সরকারের কারণে জেলের বিনা অপরাধে বিনা দোষে জেলখানা বন্দী ছিলাম। আজকে মুক্তি পেয়ে আনন্দের ভাষা প্রকাশ করার মতো না। যারা এই চক্রান্ত করে ওনাদেরকে হত্যা করছে, আমাদেরকে এত বছর ধরে জেলে রাখছে, তাদের বিচার আমি চাই। আমরা যারা দোষ করি না, এখানে ভুক্তভোগী হয়েছি, তারা যাতে আমরা পুনরায় আমরা চাকরিতে ফেরত যাইতে পারি। আজকে 16 বছর পর খালাবুকে পাবো, এটাই অনেক। আর বাবাকে 16 বছর পরে পাচ্ছি, এখন অনেক খুশি। আমাদের কোনো অপরাধ ছিল না, আমাদের নিরপরাধভাবে এরকমভাবে সাজা দিচ্ছে। এ সময় কারা ফটকের সামনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিন পর স্বজনদের কাছে পেয়ে আনন্দের পাশাপাশি আবেগপ্রবণ হয়ে পড়েন অনেকে। বেরিয়ে আসা বিডিআর সদস্যদের মিষ্টি মুখ করান স্বজনরা। খুশিতে পাগল হয় না, ওই পাগল হয়ে গেছি, কোনো ভাষা নাই। বাবা ছাড়া 17টা বছর আমরা কাটাইছি, তো এই দিনের অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতন না। আন্দোলনের ফলাফল আমরা এটাই পেয়েছি বলা যায় সবচেয়ে বড় অর্জন হিসাবে। হত্যা মামলায় 850 জনের বিচার শেষ হয় 2013 সালের 5 নভেম্বর, যেখানে 152 জনের ফাঁসি ছাড়াও 160 জনের যাবজ্জীবন ও 256 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মনে করেন বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছে না। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শহীদ আসাদ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি আশা করেন অন্তর্বর্তী সরকার তাদের সেই নিরপেক্ষতা পালন করবে। সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য কাজ করবেন তারা। আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। 1969 সালের এই দিনে ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিতে শহীদ হন ছাত্রনেতা মোহাম্মদ আসাদুজ্জামান। তার এই আত্মত্যাগ স্বৈরশাসন বিরোধী আন্দোলনকে বেগবান করে। পরবর্তী গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন হয় স্বৈরশাসক আইয়ুব খানের। জাতীয় প্রেস ক্লাবে শহীদ আসাদের 56তম মৃত্যুবার্ষিকীর আলোচনায় অংশ নিয়ে আলোচকরা বলেন, আসাদের স্বপ্নের জনগণতন্ত্র আজও প্রতিষ্ঠিত হয়নি। আমরা কোনদিন চাই না সরকারের কাছে কোনো, কিন্তু আসাদকে জন্য, আসাদ যে জন্য স্বাধীন হয়েছে, যে আসাদকে জন্য সেই মর্যাদা দেওয়া হয়। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, শহীদ আসাদের মতো বীরদের আত্মত্যাগ যেন বেহাত না হয়, সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সমস্ত স্টেক হোল্ডারকে, সমস্ত অংশীদারদেরকে একত্রিত করে ঐক্যবদ্ধ রেখে ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এই রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের কাজটি আপনাদের সম্পন্ন করতে হবে। দেশের ক্রান্তিকালে বিভিন্ন সময়ে যারা অবদান রেখেছে তাদেরকে আমাদের স্মরণ রাখতে হবে। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথাটা বলছি, কারণ আছে। কারণ আমরা
দেখি বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। নির্বাচনের আকাঙ্ক্ষা বিতর্কিত হলে অপশক্তি মাথা ছাড়া দিয়ে উঠবে বলেও আশঙ্কা জানান তিনি। প্রশ্ন হচ্ছে সংস্কারগুলো সবগুলো করে আপনার নির্বাচনে যাওয়ার প্রশ্ন, তাহলে কি আমরা 4-5 বছর ধরে অপেক্ষা করব, বা যতদিন সংস্কার সম্পূর্ণ হয় ততদিন ধরে অপেক্ষা করবে জনগণ? সেই কারণে আমরা বলেছি যে নির্বাচন দ্রুত হওয়া দরকার। দেশের সংকট উত্তরণে অন্তর্বর্তী সরকারের প্রতি নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার আহ্বানও জানান এই বিএনপি নেতা। আমরা সেই ধরনের একটা ব্যবস্থা দেখে এখনো নিশ্চিত হতে পারছি না যে আমরা দেশের প্রত্যাশাগুলো পূরণ হবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের কড়া জবাব দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ জবাব দেন তিনি। পোস্টে তিনি লিখেছেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা 111 সরকার গঠনের ইঙ্গিত বহন করে। 111 এর বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যের সামনে আরেকটা 111 সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম, খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। কোন ধরনের সামরিক শাসন বা জরুরি অবস্থা বৈষম্য বিরোধীরা মেনে নেবে না বলেও জানান নাহিদ ইসলাম। স্বৈর শাসন আমলে দেশ থেকে পাচার হওয়া বিলিয়ন ডলারের অর্থ ফিরিয়ে আনতে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের সাইডলাইনে ব্যাংকটির প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের সঙ্গে বৈঠকে এর সহায়তা চান তিনি। এদিকে আলাদা বৈঠকে জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার টুর্ক বলেছেন, জুলাই অভ্যুত্থানে সহিংসতার বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ফেব্রুয়ারির মধ্যেই প্রকাশ করা হবে। নাসিমুল বারী সৌরভের ডেস্ক রিপোর্ট। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা। এতে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরের দ্বিতীয় দিনেও বিভিন্ন দেশের সরকার প্রধান এবং কয়েকটি সংস্থার শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। আলোচনা হয় ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের সঙ্গে। ডক্টর ইউনূস বলেন, স্বৈরাচারী শাসকের ঘনিষ্ঠ ধনকুবেরা দেশের ব্যাংকিং খাত থেকে প্রায় 17 বিলিয়ন মার্কিন ডলার পাচার করেছে এবং শেখ হাসিনার 15 বছরের শাসনামলে প্রতি বছর 16 বিলিয়ন ডলার করে দেশ থেকে পাচার হয়েছে। এসব অর্থ ফেরাতে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের সহায়তা চান তিনি। বৈঠকে জুলাই বিপ্লব এবং বাংলাদেশের সংস্কার উদ্যোগ নিয়ে আলোচনা করেন তারা। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি সমর্থন ব্যক্ত করেন লাগার্ড। এদিকে সম্মেলনের ফাঁকে জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার টুর্কের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় ভলকার টুর্ক জানান, জুলাই আগস্ট সহিংসতার বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করা হবে। তদন্ত চূড়ান্ত পর্যায়ে আছে। প্রতিবেদনটি প্রকাশের আগে জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে বাংলাদেশকেও অবগত করা হবে। রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ মানবাধিকার প্রধানের সহায়তা চান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, মিয়ানমার থেকে লক্ষাধিক নতুন শরণার্থীর কারণে বিগত কয়েক মাসে পরিস্থিতি আরও খারাপের দিকে গেছে। 4 দিনের সরকারি সফর শেষে 25 জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। নাসিমুল বারী সৌরভ, মোহনা সংবাদ। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের অস্তিত্বহীন 16 কোম্পানির বিপরীতে ঋণ আছে 12,000 কোটি টাকা। ব্যাংকে বিপুল দায় দেনার কারণে বেক্সিমকোর কারখানাগুলো চালু করা সম্ভব নয় বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। আর বাণিজ্য উপদেষ্টা বলেন, আন্দোলনের নামে শ্রম খাতকে অসম্মান করার চেষ্টা চলছে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনায় উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করে সরকার। বেক্সিমকো কারখানাগুলোর সার্বিক চিত্র তুলে ধরতেই সংবাদ সম্মেলন করে সেই কমিটি। সম্পূরক প্রতিষ্ঠান সময় স্ফীত কর্ম পরিবেশ নিশ্চিত করার জন্য করণীয় নির্ধারণ।
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন জানান, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের মোট ৩২ কারখানার মধ্যে এখন ১৬টির কোনো অস্তিত্ব নেই, কিন্তু সেই ১৬টির বিপরীতে ১২,০০০ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। আর ব্যবস্থাপক কর্তৃপক্ষ থেকে ১২টি কারখানা লে অফ করা হয়, যা সরকারের কোনো সিদ্ধান্ত নয়। বর্তমানে চালু আছে মাত্র ৩টি ফ্যাক্টরি। ১৬টি ফ্যাক্টরি যার অস্তিত্ব নেই তার বিপরীতে ১২,০০০ কোটি টাকা ঋণ গ্রহণ করা হয়েছে। ম্যানেজমেন্ট অর্থাৎ মালিকরা এই অর্থ কোথায় নিয়ে গেছেন এটা আমরা এখনো বলতে পারবো না, বাট এই টাকা মনে করা হয় যে দেশের মধ্যে নেই, থাকলে হয়তো আমরা জানতে পারতাম। বেক্সিমকো লিমিটেডের বর্তমানে মোট ব্যাংক ঋণ ৪০,০০০ কোটি টাকারও বেশি। এর মধ্যে শুধু জনতা ব্যাংকের পাওনা ২৩,২৮৫ কোটি টাকা। একেবারে টোটালি বন্ধ করা ছাড়া কোনো আমাদের উপায় নেই। এটা ওনারা যাই বলুক, সরকার চালাতে পারবে না। আবার তারা বলে তারা চালাবে, তারা টাকা কোথা থেকে পাবে, কিভাবে পাবে, উই ডোন্ট নো। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, সরকার কারখানাগুলোকে বাঁচাতে নানা পদক্ষেপ নিয়েছে, কিন্তু প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ থেকে সহযোগিতা মেলেনি। বেক্সিমকোতে ৪০,০০০ শ্রমিক বলা হচ্ছে, আমাদের একটা প্রাথমিক তদন্তে আমরা প্রায় ৪০% লোকের কোনো বাস্তবতা পাইনি। তো আমরা এটা একদম একেবারেই প্রাথমিক। তো অনেক তথ্য তৈরি করা হচ্ছে উত্তেজনা সৃষ্টি করার উদ্দেশ্যে। কর্মহীন শ্রমিকদের কর্মসূচিতে যারা বিশৃঙ্খলা করেছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপদেষ্টারা। ভিতরের থেকে না বাইরের থেকে না কোথা থেকে, এটা আজ না বেরোলে কালকে বেরোবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। প্রাইম মিনিস্টার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ পাচ্ছেন ১০ জন কবি ও লেখক। বৃহস্পতিবার বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনে মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ পুরস্কার ঘোষণা করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন কবিতায় মাসুদ খান, কথা সাহিত্যে সেলিম মোর্শেদ, নাটক ও নাট্য সাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ গদ্যে সলিমুল্লাহ খান, শিশু সাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে GH হাবিব, গবেষণায় মোহাম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হান্নান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ। অমর একুশে বইমেলা ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেবেন। জ্বালানি খাতের উন্নয়নে বাংলাদেশকে ৩ কোটি মার্কিন ডলার অতিরিক্ত অর্থায়ন করবে বিশ্ব ব্যাংক। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ৩৬৭ কোটি ১৪ লাখ টাকা। এনহ্যান্সমেন্ট অ্যান্ড স্ট্রেংথেনিং অফ পাওয়ার ট্রান্সমিশন নেটওয়ার্ক ইন ইস্টার্ন রিজন প্রকল্পে বাড়তি অর্থায়ন করবে সংস্থাটি। বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের মধ্যে এ ঋণ চুক্তি সই হয়। এ প্রকল্পের মাধ্যমে বৃহত্তর কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী অঞ্চলে নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত ও বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন চুক্তিতে স্বাক্ষর করেন। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে। প্রয়োজনে দেশের জন্য জীবন উৎসর্গ করতেও দ্বিধা করবে না তারা। সকালে চট্টগ্রাম সেনানিবাসে শহীদ MR চৌধুরী প্যারেড গ্রাউন্ডে অভিষেক অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এসব কথা বলেন। অনুষ্ঠানের মধ্য দিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ১৭তম কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হন সেনাপ্রধান। এ সময় তিনি বলেন, আধুনিক উন্নত প্রযুক্তি, যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম সংযোজনের মাধ্যমে সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। আমি আশা করব ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা, পেশাদারিত্বের সাথে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে, প্রয়োজনে নিজের জীবন বিসর্জন দিতে সর্বদা প্রস্তুত থাকবে। একনিষ্ঠ উদ্যোগের ফলে বিগত কয়েক বছরে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তথা বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিক দীর্ঘ ৩৫ বছর ধরে অচল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু। অন্যদিকে প্রতিষ্ঠার ১৪ বছর পরও বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ আলোর মুখ দেখেনি। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইছে জুনের মধ্যে চাকসু নির্বাচন আয়োজন করতে। এদিকে খুলনা বিশ্ববিদ্যালয় এখনো রাজনীতিমুক্ত। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মাহবুব হাসান রিপনের ৫ পর্ব ধারাবাহিকের ৫ম পর্ব আজ।
পদ্মার তীর ঘেঁষে গড়ে ওঠা দেশের দ্বিতীয় প্রাচীন সর্বোচ্চ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয় 1953 সালে প্রতিষ্ঠার পর 14 বার অনুষ্ঠিত হয়েছে রাকসু নির্বাচন। সর্বশেষ 1989-90 শিক্ষাবর্ষে হয়েছে ছাত্র সংসদ নির্বাচন। জুলাই আগস্ট বিপ্লবের পর বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা রাকসু নির্বাচন নিয়ে বেশ তৎপর। রাকসু নির্বাচন দিলে এমনিতেই সবকিছু দাবি আদায়ের সর্বোচ্চ জায়গা হিসেবে রাকসু যখন চলে আসবে তখন ছাত্র রাজনীতিগুলো একটা সীমাবদ্ধতা, একটা লিমিটেশনের ভিতরে চলে আসবে। রাকসু নির্বাচনটা আমরা জানি এতদিন সঠিকভাবে হয়নি, তাই আমাদের এইটাই ইচ্ছা যে এখন যেন নিরপেক্ষভাবে আমরা একটা নির্বাচন পাই। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তাদেরকে কোনোভাবে কোনো ব্যানারে কোনোভাবেই এই রাকসু ইলেকশনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। গঠনতন্ত্র সংশোধন নিয়ে ভাবলেও নির্বাচন কবে হবে তার সুস্পষ্ট জবাব নেই প্রশাসনের কাছে। কাজ সময় এগিয়ে চলেছে, আশা করি আমরা এই ধরনের প্রাথমিক কাজগুলো শেষ হওয়ার পরে একটা নির্বাচনের দিকে ধাবিত হতে পারবো বলে মনে করতেছি। এদিকে প্রতিষ্ঠার পর দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয়ে হয়নি কোনো ছাত্র সংসদ নির্বাচন। আমাদের বিশ্ববিদ্যালয়ে তো অতীতে কখনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি, বিশ্ববিদ্যালয় আইনেও ছাত্র সংসদ নির্বাচন ব্যাপারটা নাই। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে মানে স্টুডেন্টদের তাদের যে অধিকার, তাদের যে চাওয়া, এটা আসলে বলতে দেওয়ার একটা জায়গা তৈরি করে দেওয়া। যত কমিটি আছে এগুলোকে আমি আগে মনিটরিং করে, এগুলো আগে ভেরিফাই করে এরপরে আমার ছাত্র সংসদ নির্বাচনে যাওয়া উচিত। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ। জুলাই গণ অভ্যুত্থানের পর ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ঢাকার বাইরে সবচেয়ে বেশি তৎপরতা দেখা গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আমরা চাকসু ইলেকশনের যে নীতিমালা, সেখানে আমরা প্রথমত আমাদের শিক্ষার্থী যারা আছে তাদের সাথেও আমরা বসবো। জুনের মধ্যেই ইলেকশন করার জন্য আমরা প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করেছি। বেশিরভাগ ছাত্র সংগঠন এ উদ্যোগকে স্বাগত জানালেও দ্রুত নির্বাচনের পক্ষে নয় ছাত্রদল। বর্তমান প্রশাসনকেও ধন্যবাদ জানাতে চাই ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ গ্রহণ করার জন্য। বিগত 15 বছর ধরে যে অপরাধ করছে এদের বিচার নিশ্চিত করতে হবে, বিচার নিশ্চিত হবার পর দেন নির্বাচন। এদিক থেকে ব্যতিক্রম খুলনা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই সর্বোচ্চ বিদ্যাপীঠটি রাজনীতিমুক্ত, তাই শিক্ষার্থীরা চান না এখানে কোনো ছাত্র রাজনীতি বা ছাত্র সংসদ থাকুক। ছাত্র সংসদ না থাকাটাই ভালো। রাজনৈতিক কোনো দল নেই বা ছাত্র সংসদ এটা নেই, সেহেতু এখানে আমরা সবাই সমান। ছাত্র সংসদ নেই বলে যে আমাদের এরকম কোনো ঝামেলা হয় বা আমরা দাবি দেওয়াগুলো উপস্থাপন করতে পারি না, এরকম কোনো কিছুই আসলে হয় না। রাজনৈতিক কোনো দল থাকলে তারা ভেটো দিতে পারতো, তারা অল্প কিছু মানুষের মধ্যে সিদ্ধান্ত নিতে পারতো। মাহবুব হাসান, রিপন, মোহনা সংবাদ। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রি ও মজুতকারী চক্রের 2 সদস্যকে আটক করেছে ডিবি। এ সময় 2 ট্রাক বই জব্দ করা হয়। বুধবার রাজধানীতে অভিযান চালিয়ে তাদের আটক ও বই উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি দক্ষিণ যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, অভিযান অব্যাহত থাকবে। চক্রের সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে। করে সিরাজুল ইসলাম উজ্জ্বল এবং দেলোয়ার হোসেনকে আটক করে। এ সময় তাদের হেফাজতে থাকা প্রায় 10,000 বিনামূল্যে বিতরণের সরকারি বই উদ্ধার করা হয়। আটককৃত বইয়ের মূল্য অনুমান 8 লক্ষ টাকা। আমরা বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক আমরা ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক বোর্ডকে ফেরত প্রদান করতে পারি এবং ফেরত প্রদানের করলে তৎপরবর্তী তারা হয়তো সেক্ষেত্রে ব্যবস্থা নেবেন। পরিবেশ বান্ধব সবুজ নির্মাণ প্রযুক্তি উদ্ভাবনের মধ্য দিয়ে দেশের নির্মাণ শিল্পে ভিন্ন মাত্রা স্থাপন করেছে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট। সরকারের এই নির্মাণ গবেষণা প্রতিষ্ঠানটি দেশে প্রথমবারের মতো গ্রিন ফেরোসিমেন্ট সমৃদ্ধ স্থাপন করেছে। বিকেলে রাজধানীর দারুস সালাম রোডে এই ভবনের উদ্বোধন করেন HBRI এর মহাপরিচালক আশরাফুল আলম। তিনি জানান, গবেষণা সংস্থার নিজস্ব উদ্ভাবন দেশের নির্মাণ শিল্পকে অনন্য মাত্রায় নিয়ে যাওয়ার পাশাপাশি মোকাবেলা করবে জলবায়ু পরিবর্তন ঝুঁকি। পরিবেশ বান্ধব প্রযুক্তিতে তৈরি সবুজ ভবনে রয়েছে AAC ব্লক, নদীর বালির সেন্ড সিমেন্ট, যার ফলে এটি বেশি তাপ ও শব্দ রোধ করতে সক্ষম। রাজধানীর উত্তরা টাইল, স্যানিটারি হার্ডওয়্যার অ্যান্ড ইলেকট্রনিক ব্যবসায়ী সমবায় সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ধামরাইয়ের আলাদিন্স পার্কে দিনব্যাপী এ বনভোজন হয়। এ সময় উপস্থিত ছিলেন সমিতির কার্যকরী কমিটির সভাপতি মঞ্জুর আলম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান রুবেল, সহ সভাপতি শফিকুর রহমান, যুগ্ম সম্পাদক রাসেল মিয়া সহ প্রায় 800 মানুষ। আনন্দ উল্লাসের মধ্য দিয়ে দিনটিকে উদযাপন করে তারা। এছাড়া খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দেশের বাইরের খবর, আবারও ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণাঞ্চলে একদিকে চলছে বিরল তুষার ঝড়, অন্যদিকে জ্বলছে লস অ্যাঞ্জেলস। নতুন করে ছড়িয়ে পড়েছে দাবানল। তুষার ঝড়ের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত 9 জন। সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দর ও মহাসড়ক। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। প্রাকৃতিক দুর্যোগের প্রকোপে আবারও বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে দেখা মিলেছে বিরূপ আবহাওয়া। একদিকে চলছে তীব্র তুষারঝড়, অন্যদিকে নতুন করে ছড়িয়ে পড়েছে দাবানল। তুষারঝড়ে প্রাণহানি হয়েছে কমপক্ষে 9 জনের। আবহাওয়াবিদরা বলছেন তুষারঝড়ের মাত্রা আরও বাড়তে পারে। বিরূপ আবহাওয়ার কারণে টেক্সাসের মহাসড়ক এবং বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। দক্ষিণ পশ্চিম লুইজিয়ানায় প্রথমবারের মতো তুষারঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। ফ্লোরিডাতেও ইতিহাসের সবচেয়ে বেশি পরিমাণ তুষারপাত হয়েছে, সেখানে অন্তত 8 ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে। আর দেশটির উত্তরাঞ্চলীয় নিউ ইয়র্ক রাজ্যের কিছু অংশে তুষারপাত রেকর্ড করা হয়েছে 18 ইঞ্চি পর্যন্ত। প্যালিসেডেস এবং ইয়াটনের পর এবার জ্বলছে শহরের উত্তরের কাস্টাইক্স লেক সংলগ্ন এলাকা। মার্কিন সংবাদ মাধ্যম বলছে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই প্রায় 8000 একর বিস্তৃত এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যেই 31,000 মানুষকে ঘর ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। ক্যালিফোর্নিয়া বন ও অগ্নি সুরক্ষা বিভাগ জানিয়েছে 1100 দমকল কর্মী দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে। এছাড়া আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রায় 1000 উত্তর কোরীয় সেনা নিহত হয়েছে। গেল 3 মাসে তারা নিহত হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। এদিকে গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে 1/2 শতাধিক ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে ভারতের মহারাষ্ট্রে ট্রেন থেকে লাফিয়ে পড়ে 13 জনের মৃত্যু হয়েছে। ইশতিয়াক হোসেনের আরেকটি রিপোর্ট। ইউক্রেন যুদ্ধে গেল 3 মাসে উত্তর কোরিয়ার প্রায় 1000 সেনা নিহত হয়েছে। রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে তারা নিহত হয় বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। উত্তর কোরিয়া থেকে পাঠানো আনুমানিক 11,000 সৈন্যের মধ্যে ইতোমধ্যেই 4000 যুদ্ধে নিহত, আহত, নিখোঁজ বা প্রতিপক্ষের হাতে বন্দী হয়েছে বলে জানানো হয়। ইউক্রেনে দ্রুত যুদ্ধবিরতি চুক্তির নথি তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ লক্ষ্যে শীঘ্রই দাপ্তরিক তৎপরতা শুরু হবে বলেও জানান তিনি। এরই মধ্যে রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে 47,000 মানুষের প্রাণহানির পর সম্প্রতি ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। তবে এখনও বেড়েই চলেছে মৃতের তালিকা। ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক উদ্ধার করা হচ্ছে লাশ। গত 24 ঘন্টায় আরও 1/2 শতাধিক ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে 47,200-তে উন্নীত হয়েছে প্রাণহানি। অন্যদিকে ভারতের যাত্রীবাহী ট্রেন থেকে লাফিয়ে পড়ে 13 জনের মৃত্যু হয়েছে। বগিতে আগুন লেগেছে এমন আতঙ্কে বুধবার মহারাষ্ট্রের জলগাঁওয়ের পচেরা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দীর্ঘ 16 বছর পর কারামুক্ত 168 বিডিআর সদস্য। জেলগেটে আবেগ মাখা পরিবেশ, পরাধীনতার শৃঙ্খল মুক্তির আনন্দ। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল। নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনকালীন সময়ে। পাচার অর্থ ফেরাতে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের সহায়তা চাইলেন ডক্টর ইউনূস। ফেব্রুয়ারিতে জুলাই অভ্যুত্থানে সহিংসতার প্রতিবেদন। এবং 35 বছর ধরে অচল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। 14 বছরেও গঠিত হয়নি বরিশালে। জুনের মধ্যে নির্বাচন দিতে চায় চবির প্রশাসন। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।